সে প্রতি বছর বর্ষাকালে নদী ভাঙন অনেক বেশি দেখা যায় এবং এই নদী ভাঙন রোধ করতে মাটি, সিমেন্ট, বালি, পাথর এই চারটাই এলিমেন্ট নিয়ে নদী ভাঙন রোধ করার কাজ করা হয়। এবং এর সঙ্গে আরো একটা এলিমেন্ট আছে, এটাকে আমি এলিমেন্টই বলছি। এর সাথে কাজ করে হলো জিও টেক্সটাইল। আজকে বাংলাদেশে যদিও জিও টেক্সটাইল নিয়ে কাজ করা প্রতিনিয়ত বাড়ছে, এইটাকে নিয়ে কাজ করা, এবং চিন্তা করা যাচ্ছে এটা শুধু ভবিষ্যতে এই জিও টেক্সটাইল নিয়ে আরো অনেক কাজ করা হবে। আজকে আমরা কথা বলবো জিও টেক্সটাইলটা কি এবং জিও টেক্সটাইল কিভাবে নদী ভাঙনটাকে রোধ করে। সেই যে জিও টেক্সটাইলটা কি, জিও মানে মাটি এবং টেক্সটাইল মানে কাপড়, এটা আমরা নর্মাল সেন্সে বুঝতে পারছি। এখন জিও টেক্সটাইল কোন ধরনের ফেব্রিক ম্যাটেরিয়াল এর হয়ে থাকে? জিও টেক্সটাইল হচ্ছে পলিথিলিন, নাইক্রা, পলিপ্রোপানিল এই সমস্ত ম্যাটেরিয়ালের, সিনথেটিক ফাইবারের ম্যাটেরিয়ালে হয়ে থাকে। এবং এই যে পলিথিলিনের বা নাইক্রা এই সমস্ত ফেব্রিকের কথা বললাম, এই ফেব্রিক গুলো সাধারণত মাটির নিচে প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে টিকে থাকতে পারে। এবং জিও টেক্সটাইলের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, একটা যদি ধরেন আমি বাসা বাড়ির হিসাব করেই বলছি, মনে করেন 1200 স্কোয়ার ফিটের বাসা, এই 1200 স্কোয়ার ফিট পর্যন্তই জিও টেক্সটাইল মেঝেতে ফ্লোরে বসানো হলো এবং এইটা প্রায় কয়েক হাজার টন মাটির যে ওয়েট আছে সেই ওয়েটটাকে সে ক্যারি করতে পারে। জিও টেক্সটাইলের এই ক্যারি করার ক্ষমতাটা আছে, যেটা আমাদের অন্য কোনো টেক্সটাইল ম্যাটেরিয়ালসে সেটা নেই। তো এখন যেহেতু জিও টেক্সটাইল 1000 টন মাটির ওয়েটটাকে নিতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে যে নদী ভাঙন যে সমস্ত এলাকাগুলোতে হয় সেই সমস্ত এলাকায় এই জিও টেক্সটাইল একটা ভালো প্রজেক্ট হিসেবে কাজ করতে পারে। কিন্তু দেখা যায় আমাদের দেশে প্রত্যেক বছর বর্ষাকালে অথবা যে কোনো দুর্ভিক্ষ হলে আমরা দেখি যে ওই সমস্ত চর এলাকার মানুষ, গুটি কয়েক মানুষজন ওই সমস্ত এলাকায় জিও ব্যাগ নামের একরকম ব্যাগ সেখানে রাখা হয়। অনেকেই দেখি যে জিও ব্যাগটাকে নিয়ে মানুষ পালায় যাচ্ছে। আই ডোন্ট নো যে কেন এরকম করছে, বাট যদি আমরা কোনো কিছু একটা সলভ করতে চাই, একটা সমস্যাকে আমরা যখনই সলভ করতে চাই, আমাদেরকে সেই সমস্যাটার সলভিং করা এবং সলভটাকে কন্টিনিউ করাটা দুটোই আমাদের দরকার। আমরা আইডিয়া খুঁজলাম কিন্তু সেই আইডিয়াটাকে অ্যাপ্লাই করার পরে একদিন 2 দিন সেটাকে কন্টিনিউ করলাম, এইভাবে সলিউশন হয় না। সলিউশনের জন্য সেটাকে কন্টিনিউয়াস রাখাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি না সেই আইডিয়াটা খুব ইফেক্টিভ হয়। তো যাই হোক, এটা নিয়ে আমরা কথা না বলি, আমরা নেক্সট একটু আগাই। জিও টেক্সটাইলটা কিভাবে আমাদের নদী ভাঙনকে রোধ করছে এটা নিয়ে বলছি। তাহলে 3টা মেকানিজম নিয়ে কথা বলবো। প্রথম কাজটা সে করে হলো ফিল্টারিং এন্ড ড্রেনেজ। ফিল্টারিং এন্ড ড্রেনেজটা সে কিভাবে করে? খুবই ইজি। যখন বৃষ্টি হয়, বর্ষাকালে যখন বৃষ্টি হয়, বিশেষ করে নদী ভাঙন এলাকায় এবং পাহাড় ধসে যায় এই সমস্ত এলাকাগুলোতে কি হয়, রাস্তার মধ্যে বিশেষ করে পাহাড় যখন ভেঙে যায়, পাহাড়ের আশেপাশে যদি রাস্তা থাকে, রাস্তার মধ্যে ওই পানি শুদ্ধ মাটিটা বা কাদা মাটিটা খুব দ্রুত বেগে মাটি রাস্তার দিকে চলে আসে। এবং নদী ভাঙনের বেলায় দেখা যায় যে বালিটাকে নদী সেই পার শুদ্ধ সেটা নিয়ে যায়। এই যে পার শুদ্ধ নিয়ে যাচ্ছে, এই মাটির মধ্যে যখন ওই সিমেন্ট, বালু এবং জিও টেক্সটাইল থাকবে, তখন সেই মাটি এবং পানি দুটোকে আলাদা করা খুব ইজি হয়ে যায়। এটা ফিল্টারেশন প্রসেসে করা হয়। এবং যখনই এই যে মাটি থেকে পানিটাকে আলাদা করা হলো, মাটি, মনে করেন আমরা চা বানাই, চায়ের কি হয়, ছাঁকনিতে আমাদের চা পাতাগুলো পড়ে এবং চাটা কাপের মধ্যে পড়ে যায়, ঠিক সেম ঘটনাটা এখানে হয়। মাটিটা আলাদা হয়ে যায় এবং পানিটা আলাদা হয়ে যায়, এবং যার কারণে পানির ড্রেনেজ করাটা ইজি হয়। ক্ষুদ্র ক্ষুদ্র যে মাটির কণাগুলো আছে সেগুলোকে তখন নরম মাটিগুলোকে চিহ্নিত করা যায়। এখন প্রশ্ন হতে পারে এই নরম মাটিটা পরে কি কাজে লাগে? আসছি আস্তে আস্তে। এই কথা বললাম, এই নরম মাটির উপরেই জিও টেক্সটাইলটাকে দেয়া হয়। জিও টেক্সটাইলটাকে যখন এটা দেয়া হয় তখন সেই নরম মাটিটা সহজেই দেবে যায় না, বা হচ্ছে যে সহজেই তখন আর কি হয়, এটা শক্ত হয়ে থাকে, এটা তখন আর সহজেই দেবে যায় না বা সহজেই এটা নড়চড় করে না। এটা হলো প্রবলেমের সলিউশন, যে নরম মাটিটাকে তখন আমরা কিভাবে শক্ত করতে পারি। নরম মাটিকে তো আমরা স্ট্রাকচারড ওয়েতে শক্ত করতে পারবো না। নরম মাটির সঙ্গে আমরা সিমেন্ট, ইট, এইগুলো পাথর আমরা যতই মিশ্রণ করি, মাটি তো দেখা যাবে যে পাথর দিয়ে বের হয়ে যাচ্ছে, সিমেন্টের সঙ্গে বের হয়ে যাচ্ছে। তখন এখানে জিওটেক্স ইউজ করা হচ্ছে, মাটিটাকে একভাবে মাটির সঙ্গে জিওটেক্স ইউজ করছে এবং আলাদাভাবে সিমেন্ট এবং পাথর সবকিছু একসঙ্গে মিলিয়ে তখন সেটাকে দিয়ে ব্যাক করা হচ্ছে। তো এই 3টা মেকানিজম একসঙ্গে আমি বললাম, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু এইভাবে যদি আমি ভেঙে ভেঙে বলি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনারা দেখলেও ইন্টারেস্ট পাবেন না। তো আজকে এই পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং মনে হয়, কমেন্ট করবেন ইন্টারেস্টিং। নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে আবার আসবো।